রামকথার মহানবমী বলছিলাম মধুকল্পিতা একটু আগেই দর্শকদেরকে, রামকথা ঠিক কি, রামনবমীর মাহাত্ম্যটা ঠিক কোথায়, সেই সব কথাই আজ বলবো। পাশাপাশি আমরা নিশ্চিতভাবেই তুমি কিছু ছবি দেখাবে আমাদেরকে। একদম, এবং সেই ছবিগুলো দেখাবো। শুধুমাত্র যে আমরা সমাদৃতা শহর কলকাতা বা জেলার ছবি নয়, আমরা দেশের বিভিন্ন প্রান্তের ছবিগুলোও তুলে ধরবো, কেন সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে কিন্তু সাজো সাজো রাত। তাহলে সমাদৃতা আমরা আমাদের রাজ্যটা থেকেই শুরু করি। প্রথমে আমরা হাওড়ার ছবিটা একবার দেখে নিই। হাওড়াতে এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে, চলুন সেখানকার ছবিটা দেখে নিই। আমাদের প্রতিনিধি প্রত্যেকটা মুহূর্তে সেখান থেকে কিন্তু আপডেটগুলো তুলে ধরছে। সমাদৃতা, যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সজল ঘোষ রয়েছেন। রামনবমীর শোভাযাত্রা হাওড়ায় বেরিয়েছে এবং সেই ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা। হাওড়া থেকে সরাসরি সজল ঘোষ যে মিছিলের একদম সামনে রয়েছেন। হাওড়ায় রামনবমীর শোভাযাত্রা, ভোর থেকে মন্দিরে ভক্তদের ভিড়। সজল ঘোষ শোভাযাত্রার একদম সামনে রয়েছেন। সজল ঘোষের নেতৃত্বে এই শোভাযাত্রা এগিয়ে চলেছে। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন হাওড়ার ছবি, সরাসরি এই মুহূর্তে সকালের ছবি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়। একেবারেই সমাদৃতা সেই ছবিটা আমরা তুলে ধরছি, যেখানে দেখা যাচ্ছে সকাল সকাল যারা ভক্তরা রয়েছেন তারা কিন্তু আজকের এই দিনটাকে বিশেষভাবে উদযাপনের জন্য একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে সেই যে গুজে একেবারে উৎসবের মেজাজে তারা রাস্তায় নেমে পড়েছেন। শুধুমাত্র কি আমরা হাওড়ার ছবিটা দেখবো, নাকি এর পাশাপাশি আরও বেশ কয়েকটি জায়গার ছবিও দেখাবো সমাদৃতা? নিশ্চিতভাবে আরও বেশ কয়েকটা জায়গার ছবি আমরা দেখাবো। হাওড়ার ছবির পাশাপাশি আরও যে ছবি আমাদের কাছে আসছে, গোটা জেলা থেকে আমাদের কাছে ছবি রয়েছে। এবং হাওড়ার শুধু এই একটি জায়গা নয়, হাওড়ার রাম রাজাতলা সেখানকার ছবিও দেখাবো। উল্টোডাঙ্গার ছবি, এই মুহূর্তে উল্টোডাঙ্গার ছবি দেখতে পাচ্ছেন। উল্টোডাঙ্গার উল্টোডাঙ্গা রামনবমী উপলক্ষে লম্বা মিছিল দেখতে পাচ্ছেন। উল্টোডাঙ্গার ঘড়ি মোড় থেকে শুরু হবে মিছিল। আমাদের সঙ্গে বোধহয় তুলিকা রয়েছে। মধুকল্পিতা, একদম সরাসরি চলে যাই, একবার তুলিকার কাছে যাওয়ার চেষ্টা করি। তুলিকা, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, কি ছবি ধরা পড়ছে সেখানে? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি উল্টোডাঙ্গা ঘড়ি মোড়ে, যেখানে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে এই যে মিছিল, সেই মিছিল এই মুহূর্তে শুরু হবে। তবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তমগ্ন ঘোষ রয়েছেন এবং একেবারে পুজো দিয়ে, আজকে কি পুজো দিয়েই সকালটা শুরু? হ্যাঁ, পুজো দিয়েই আমরা শুরু করলাম সকালটা। আজ ঠাকুরের পবিত্র দিন, আমরা শুরু করলাম সকালবেলায় উঠে। এই র্যালিতে আপনারা হাঁটবেন? এই র্যালিতে আপনারা হাঁটবেন? হ্যাঁ, আমরা হাঁটবো। একেবারে তুমি দেখতে পাচ্ছ যারা মহিলারা রয়েছেন একেবারে পুজোর থালা নিয়ে এসেছেন, মিষ্টি, নারকেল, ফুল সমস্ত কিছু নিয়ে এসেছেন এবং পুজো দিয়ে আজকে সকাল শুরু। এবং পুজো দেওয়ার পরেই এই যে মিছিল, সেই মিছিলে অংশগ্রহণ করবেন। আমি একটুখানি তমগ্ন ঘোষের কাছে যাব। একদিকে আজকে সকালে বিভিন্ন জায়গায় যে মিছিল, সেই মিছিলের প্রস্তুতি চলছে। এই প্রথম সকালবেলা এখান থেকে মিছিল শুরু হবে, কিন্তু তার আগে দেখা গেল যে পুলিশ সক্রিয় তৎপর রয়েছে। মানে কিভাবে দেখছি, চোরেদের ধরতে পুলিশ যদি একটু বেশি সক্রিয় হতো খুশি হতাম। রামনবমীতে হিন্দু ভাইয়েরা যখন সকলে মিলে, হিন্দু ভাই বোনেরা র্যালিতে বেরোচ্ছে, হিন্দু ধর্মের মানুষ, শান্তপ্রিয় মানুষ, সেখানে তাদেরকে পেছনে এমনভাবে করা হচ্ছে যেন মনে হচ্ছে গুন্ডা বাহিনী বেরোচ্ছি। আমরা কেউ গুন্ডা নই, আমরা কেউ টেরোরিস্ট নই, আমরা রাম ভক্ত। রামভক্ত হনুমান বলতে পারেন, হনুমানের তাণ্ডব দেখতেও পারবেন আগামী দিনে। এসএসসি চাকরি যাদের গেছে তাদের জন্য হয়ে লড়াই করা, মানুষের জন্য লড়াই করার জন্য আমরা লড়াই করব। কিন্তু কথা হচ্ছে আজকে রামনবমীতে জয় শ্রীরাম বলবো, আমি হিন্দু, আমি গর্ব করে বলবো। এই যে লজ্জা কি আছে, আমি বলবো চিৎকার করে। এবং বাংলায় সেটা পালন করতে গেলে এত পুলিশের দরকার পড়বে কেন? পুলিশ এমনভাবে ঘিরে আমাদের নিয়ে যাচ্ছে কেন? সেটা পুলিশকে জবাব দিতে হবে। এবং আমি সকাল থেকে যে অভিযোগটা প্রত্যেক জায়গায় করছি সেটা হচ্ছে আমার স্ট্রিট থানার সামনে আমার বাড়ি, সেখানে অন্যান্য সব পতাকা রয়েছে, আমাদের জয় শ্রীরামের পতাকাও রয়েছে, কিন্তু ঠিক থানার সামনে, যেটা থানার প্রিমাইসেসে লাগানো হয়নি, থানার সামনের যে রেলিং ছিল, লেফট অ্যান্ড রাইট দুটোই আমার স্ট্রিটে, সেখান থেকে পতাকা কেউ বা কারা খুলে দিয়েছে এবং আমাদের ধারণা সেটা থানার লোকেরাই খুলেছে। আমরা লিখিত অভিযোগও জানাবো তার বিরুদ্ধে। তার কারণ আমাদের হিন্দু ধর্মের পতাকা রাস্তা থেকে, রেলিং থেকে খুলে দেওয়ার অধিকার কি থানার আছে? যদি থানার থেকে থাকে আমার ধর্মে হাত দেওয়ার, সেটা তারা জানাক। তারা ইজিলি, খুব সহজে সেটা আমাকে ফোন করে জানাতে পারতো যদি তাদের এরকম কোনো নির্দেশিকা থেকে থাকে। খুলে দিয়েছে আমার ধারণা তাই। ওনাদের কাছে সিসিটিভি রয়েছে, তাহলে ওনারা দেবেন। আমি তো অভিযোগ এখনো পর্যন্ত তাই করছি, বা যা পাচ্ছি আমাদের ওখানকার ছেলেদের কাছ থেকে, যে পুলিশই ওখান থেকে আমার থানার সামনে থেকে জয় শ্রীরামের পতাকা ঠিক ওনাদের প্রেমাইসেসের লেফট রাইট ওনারা খুলেছেন।
আমার বাড়ির সামনে রয়েছে, আমার গলির সামনে রয়েছে, কিন্তু থানার সামনে যেখানে ওনার প্রমিসেতে যদি আমি লাগাতাম, ওনার প্রপার্টিতে লাগাতাম, উনি নিশ্চয়ই বলতে পারতেন। তুলিকা, এই ধরনের অভিযোগ বেশ কিছু পাচ্ছি আমরা, সকাল থেকে আমরা সে খবর দেখাচ্ছিও। পুলিশের অতি সক্রিয়তা নেই, বেশ কিছু অভিযোগ উঠে আসছে মধুকল্পিতা। আমরা কলকাতা শহরের দিকে যেরকম নজর রেখেছি, নন্দীগ্রামের ছবিটা দেখতে পাচ্ছ। নন্দীগ্রামে দেখো রামের পতাকার মিছিল কার্যত বলা যেতে পারে, রাস্তার দখল নিয়েছে রামের পতাকা। নন্দীগ্রামের রাম মন্দিরের শিলান্যাসের প্রস্তুতি একেবারে তুঙ্গে। এই যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, ভাঙা বেড়া থেকে বাইক মিছিল রাম মন্দিরে শিলান্যাস করবে আজকে শুভেন্দু অধিকারী। বিট্টু রয়েছে সরাসরি আমাদের সঙ্গে, বিট্টু ঘায়ে চলে যাব। বিট্টু, আজ রাম মন্দিরে শিলান্যাস করবেন শুভেন্দু অধিকারী, তার আগে আমরা ছবিটা দেখাচ্ছি দর্শকদেরকে, ভাঙা বেড়া থেকে লম্বা বাইক মিছিল। আজ রামনবমী উপলক্ষে নন্দীগ্রামের মেজাজটা কি বুঝতে পারছো তুমি নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে? দেখো, সকাল 10টার সময় শুভেন্দু অধিকারী ভাঙাবেড়ায় পৌঁছাবেন। সেখানে বাইক মিছিলের মাধ্যমে এই চত্বরে এসে পৌঁছাবেন যেখানে রাম মন্দিরের শিলান্যাস হবে আজকে। তুমি জানো যে গত কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন রামনবমীর দিনই এই শিলান্যাস পর্ব শুরু করবেন, এবং সেই মতোই যে প্রস্তুতি তা তুঙ্গে। আজকে সকাল 10টার সময় শিলান্যাস পর্ব হবে। তার আগে যেভাবে সাজানো চলছে, গোটা প্রক্রিয়াটা চলছে, আমার ভিডিও জার্নালিস্ট রজনীকে বলবে একবার দেখাতে। আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভোগের ব্যবস্থা করা হয়েছে, মিষ্টির ব্যবস্থা করা হয়েছে, আয়োজন করা হয়েছে। অনেক ঘটে স্বস্তিক চিহ্ন আঁকা হচ্ছে, বা বিভিন্ন রকম যা যা প্রসিডিওর রয়েছে, পুজো সমস্তটাই এই মুহূর্তে চলছে দ্রুততার সহকারে। কারণ সময় হচ্ছে সকাল 10টা, এই মুহূর্তে 8টা বাজে। আর মাত্র 2 ঘন্টা পরই এই মন্দিরের যে শিলান্যাস, সেই শিলান্যাস পর্ব হবে, এবং যেখানে হবে সেই চত্বরে আমি দাঁড়িয়ে রয়েছি। আমি একবার একটু আপনার কাছে যাব, কিভাবে পুজোটা হবে আজকে? আজকে শ্রীরামচন্দ্রের মানে জন্মদিন তো, হ্যাঁ, সেই উপলক্ষে আজকে সোনাচূড়া গ্রামে এখানে রামের মন্দির উদ্বোধন হচ্ছে, এবং তার সঙ্গে নাম সংকীর্তন হচ্ছে এবং যজ্ঞ হচ্ছে। হ্যাঁ, এই যজ্ঞতে কি কি উপকরণ ব্যবহার করছেন? আমাদের যজ্ঞতে আমাদের আছে হবন সামগ্রী আছে, হবন, হ্যাঁ, আর আছে আমাদের আছে যজ্ঞতে আমাদের আছে বেলকাঠ আছে, ঘৃত আছে, মধু আছে, তিল আছে, জব আছে। এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে মূলত এই যে শিলান্যাস যজ্ঞ হচ্ছে, এই সমস্ত উপকরণ দিয়ে যজ্ঞ হচ্ছে। আর এইখানে আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু মাটির কলসি রাখা রয়েছে, এখানে স্বস্তিক চিহ্ন আঁকা হচ্ছে, বা বিভিন্ন রকম। এগুলো কেন, মানে এগুলো পুজোর সামগ্রী, পুজো করতে যা যা লাগে সেগুলো আনা হয়েছে। এটা পুরোহিত মশাইদের, মানে এখানে পুজোর জন্য যেটা প্রয়োজন সেগুলো আনা হয়েছে। যেখানে যজ্ঞ হবে, আমি এই স্থানটা একবার দেখাবো, রজনীকে বলবো একবার দেখাতে। এই চত্বরেই যজ্ঞ হবে, যে এই যজ্ঞের মাধ্যমে রামের মন্দিরের যে শিলান্যাস, সেই শিলান্যাস হবে। এইটা হচ্ছে যজ্ঞকুণ্ড, এবং তার পাশাপাশি এইখানটাই মূলত শিলান্যাস হবে। তার জন্য বিভিন্ন রঙ্গোলি পর্যন্ত আঁকা হচ্ছে, সেই রঙ্গোলি দেওয়া হচ্ছে এই মুহূর্তে। আপনি রঙ্গোলি দিলেন তো একটু আগে? হ্যাঁ, মানে কিভাবে কি করবেন, মানে এই যে শিলান্যাসটা হবে কখন হবে? এখনই হবে। শুভেন্দু বাবু আসবেন, তারপর তো একটা শিলান্যাসটা হবে, মানে কি ভাবে হবে? শিলান্যাসটা কিভাবে হবে? ধরনটা কি শিলান্যাসের? শিলান্যাসের উদ্ঘাটন বলতে এই ভক্ত বসবে, এখানে বসে তার অর্চনা হবে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়া সোনাচূড়া। বেশ, আমি কথা বলছিলাম যারা এখানে পুজো উদ্যোক্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। তুমি কথা বলো বিট্টু, নিশ্চিতভাবে আমরা দেখাবো শুভেন্দু অধিকারী এলে, এবং তার আগেও অবশ্যই প্রস্তুতি যত এগোতে থাকবে আমরা সেই ছবি দেখাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের 3 অতিথি, আমরা তাদের সঙ্গে একটু কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন স্বামী রামানন্দ, দণ্ডী স্বামী শঙ্করাচার্য পরম্পরা। আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমৎ ব্রহ্মবিদ্যানন্দ ব্রহ্মচারী মহারাজ, সন্ত সমিতির সম্পাদক, এবং রয়েছেন লেখক মানস ভট্টাচার্য, লেখক গবেষক। আমরা প্রথমেই শুরু করি স্বামী রামানন্দ তীর্থকে দিয়ে। একদম আপনার কাছে একটুখানি বোঝার চেষ্টা করব, আজ রামনবমী, এই রামনবমীর মূল তাৎপর্যটা কোথায়? আজকের দিনে রামনবমী কেন পালন করা হয়? কেন এই প্রশ্নটা করছি সেটা আমি একটু পরে ব্যাখ্যায় যাব, কিন্তু আজকের দিনে কেন পালন করা হয় সেটা দর্শকদের জন্য যদি বলেন।
রাম হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। রামের চরিত্র যুগে যুগে সনাতন সমাজকে অনুপ্রাণিত করেছে। সনাতনী শাসকরা যুগে যুগে তাদের রাজ্যর দৃষ্টান্ত বা মডেল করেছে রামরাজ্যকে, এবং সমস্ত পূর্ববৎ আচার্যরাও যখন শাসকদের নীতিশিক্ষা দিতেন তারা তাদের সামনে এই রামরাজ্যের মডেলটা রাখতেন। আমি আপনাদের চ্যানেলে বলবো যে রামরাজ্যের যে ব্যাখ্যা যুগে যুগে আমরা পেয়েছি, যেখানে কারুর প্রতি কোনো রকম বৈষম্যমূলক আচরণ হয় না, প্রতিটি জীবের, মানুষ নয় প্রতিটি জীবের, সে পশু পাখি হস্তী থেকে আরম্ভ করে একটি কীট পতঙ্গ পর্যন্ত তারা তাদের নিজের জীবনের যে নিরাপত্তা সেইটা সুনিশ্চিত করতে পারে এবং পরস্পর সহমর্মিতা ও শান্তির সঙ্গে থাকতে পারে। এটাই হচ্ছে রামরাজ্যের মডেল। এবং এই রামরাজ্য বা রামের যে চরিত্র, তা একজন শাসক হিসেবে, একজন রাজা হিসেবে, একজন অবতার হিসেবে সেইটা যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করছে এবং সে তার প্রাসঙ্গিকতা আমরা এই মুহূর্তে দাঁড়িয়েও পরিলক্ষণ করছি। রামের আজকে সকাল আমাদের কিছুক্ষণ আগে মানসবাবু বলছিলেন ৭,১৪০তম আবির্ভাব তিথি। দেখুন, এত বছরেও রামের কৃতিত্ব কিন্তু মলিন হয়ে যায়নি, আরও বরঞ্চ যত কলি পুরুষ বলবান হচ্ছে, শ্রীরামচন্দ্রের কীর্তি আমাদের কাছে আরও বেশি করে লক্ষণীয় বা শিক্ষণীয় হয়ে দাঁড়াচ্ছে। আমরা সময়ে সময়ে রামের কৃতিত্ব থেকে অনুপ্রাণিত হচ্ছি এবং দেখছি বর্তমান সময়েও যে অরাজক তত্ত্বরা রয়েছে তারা যখন এই রামের কৃতিত্ব বা রামের চরিত্র তাদের সামনে পরিলক্ষণ করা হচ্ছে বা চর্চা করা হচ্ছে, তারা ভয় পাচ্ছে। তার মানে রাম নামে যে সত্যি সত্যি ভূত পালিয়ে যায় সেটা আজও পর্যন্ত যাক, আমার প্রশ্নের তাৎপর্যটা আপনি বুঝতে পেরেছেন, আপনার উত্তরেই বুঝতে পারা যাচ্ছে আমি কেন এই প্রশ্নটা করেছি। মধুকল্পিতা, তোমার পরে প্রশ্ন। একদমই, আমি সরাসরি চলে যাই শ্রীমৎ ব্রহ্ম বিদ্যানন্দ ব্রহ্মচারী মহারাজজি রয়েছেন আমাদের সঙ্গে। আজকের এই দিনটার মাহাত্ম্যটা যেমনটা সমাদৃতা বলছিল, সেটা তো শুধু আজ থেকে নয়, সেটা বহু বছর ধরে, বহু যুগ ধরে এবং যুগ যুগ ধরে এটা চলে আসছে। কিন্তু আমরা বেশ কিছু বছর ধরে দেখতে পাচ্ছি এই যে রামের নাম, যে রামের নামটা নিলে পরে সবসময় একটা হিন্দুদের মধ্যে একটা উজ্জীবিত করার যে বিষয়, সেটা কিন্তু দিনের পর দিন বেড়ে যাচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে নাকি যে রামের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটা আরো ভালোভাবে এই হিন্দু সমাজের মধ্যে খুব ভালোভাবে সেটা পরিস্ফুটিত হচ্ছে। দেখুন, ঋষিকুল প্রদর্শিত তপনন্দিত ভারতীয় সত্য সনাতন ধর্মের যে পরম্পরা, সেই পরম্পরার হৃদয় স্পন্দন ভগবান রাম। ভগবান রামকে হিন্দু সভ্যতার রন্ধ্র রন্ধ্র থেকে কেউ কখনো না বিস্মৃত করতে পেরেছে, না বিচ্যুত করতে পেরেছে। সেই রামের নাম সদা সর্বদা আমাদের শিরাধমনীতে বয়ে চলেছে। যে রাম হৃদয়ে রমণ করেন, আত্মায় রমতে রামহা, সেই রামকে আমরা কি করে পৃথক করব। আজ যে এই যে রাম নামের এত ভীতি, রাম নাম নিয়ে রাজনীতি, কেউ বলছে রাম বহিরাগত, কেউ বলছেন রাম নাম নতুন করে এসছে, তা কিন্তু নয়। এই বাংলার ভূমিতে ঠাকুর রামকৃষ্ণ থেকে শুরু করে শ্রী চৈতন্যদেব থেকে শুরু করে, আমি যদি শুধু শ্রী চৈতন্যের কথা বলি, তাহলে প্রায় ৫০০ বছরের বেশি ধরে এই রাম নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম আমাদের সমাজ ব্যবস্থার শোধন করেছে, রাজনীতির শোধন করেছে, আমাদের বাঙালি হিন্দু জাতিকে পথ দেখিয়েছে। ভগবান রাম তিনি মর্যাদা পুরুষোত্তম। তিনি কেন মর্যাদা পুরুষোত্তম? ভগবান রামের তার মানব জীবনের সহজতার, সারল্যের অভিব্যক্তির জন্যই কিন্তু তিনি মর্যাদা পুরুষোত্তম। আজকের দিনে রামের বড় প্রয়োজন। আজকের মানবিক মূল্যবোধের শূন্যতার দিনে, হানাহানির দিনে, হিংসার দিনে, অকারণ বিদ্বেষের দিনে আমি মনে করি একমাত্র এই রাম নামই পশ্চিমবাংলার বুকে শান্তির বার্তাকে বয়ে আনবে। এছাড়া আমাদের কোনো গতি নেই। আমি এখান থেকে মানসবাবুর কাছে চলে যাব। মানসবাবু, যে কথা ওনারা দুজনেই বললেন তাতে একটা জিনিস খুব পরিষ্কার, আমরা সরাসরি প্রশ্ন না করলেও ওনাদের মধ্যে কোথাও একটা ছোট্ট কাটা খচখচ করছে, যেভাবে বারবার রামকে এ বাংলার নয় বলা হচ্ছে।
আমরা কৃত্তিবাসী রামায়ণ পড়েছি। কৃত্তিবাস ওঝা তো ছিলেন হচ্ছে ফুলিয়ার লোক, নদিয়ার ফুলিয়ার লোক। আপনি আমার থেকে আরো ভালো জানবেন, আপনি ইতিহাস চর্চা করেন, গবেষণা করেন। আপনার সঙ্গে অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠার সময় এই নিয়ে প্রচুর আলোচনা আমাদের হয়েছিল। কৃত্তিবাস ফুলিয়ার লোক, চৈতন্য মহাপ্রভুর কথায় আমরা রামের অস্তিত্ব পাই। বাঁকুড়ার রাম মন্দির অষ্টাদশ শতকের, বাংলার রাম নয়, ইতিহাস বলে কি? না, অতি বড় আহাম্মক ছাড়া অন্তত এটা কেউ বলবে না, কারণ রাম নবমী যে বাংলায় পালিত হতো তার 1200 বছর আগের রেকর্ডেড প্রমাণ, আমি এগেন আই রিপিট, রেকর্ডেড প্রমাণ আমার কাছে আছে যে 1200 বছর আগে রামনবমী বাংলাতে পালিত হতো। কোথায় প্রমাণ আছে? আমরা জানি খনার বচন খুব বিখ্যাত। খনা কোন সময়ের লোক? 8ম শতাব্দী থেকে 11দশ শতাব্দী ধরা হয়, প্রমাণিত নয়, কিন্তু যারা গবেষণা করেন তারা বলেছেন যে কমপক্ষে 8ম শতাব্দী মানে 1200 বছর আগেকার, আর যদি একেবারে আধুনিক ধরা হয় তাহলে 11দশ শতাব্দী, তাহলেও 1000 বছর আগেকার। খনার একটা বচনে বলা হচ্ছে, অর্থাৎ 1000 বছর আগে, সেটা হচ্ছে 2 ছেলের জন্ম রীতি, অষ্টমী নবমী তিথি, খ্যাপার 14 খেপির 8, এই নিয়ে কালকাট। অর্থাৎ যে পার্বণগুলো বাংলাতে পালন করতে হবে তার মধ্যে 2 ছেলের জন্মতিথি পালন করা। কোনটা কোনটা? অষ্টমী নবমী। অষ্টমী কোনটা? না, শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল জন্মাষ্টমীতে। তার মানে শ্রীকৃষ্ণের জন্মদিন বাঙালিতে 1000 বছর আগে পালন করা হতো, আর রামের নবমী তিথি সেটা পালন করা হতো। তার মানে 1100 বছর আগে বাংলায় রামনবমী পালিত হতো। দ্বিতীয়, যেটা কৃত্তিবাসের কথা তুললে, আমরা জানি যে উত্তর ভারতে রামায়ণ জনপ্রিয় হয়েছে তুলসীদাসের সময় থেকে, মানে 1576, 6ষ্ঠ শতাব্দী। আর কৃত্তিবাস রামায়ণ লিখছেন 1430, পঞ্চদশ শতাব্দীর প্রথম ভাগ, মানে প্রায় তুলসীদাসের 150 বছর আগে কৃত্তিবাস রামায়ণ লিখছেন। এবং বাংলাতে যত রামায়ণ পাওয়া গেছে, এর আগেও অনেকবার বলেছি, তত রামায়ণ কিন্তু আর কোনো ভাষাই নেই। প্রায় 125টা রামায়ণ পাওয়া গেছে পশ্চিমবঙ্গে। এবং সত্যি কথা বলতে গেলে মানসবাবু, আজকের যারা লেখক, আমি নাম নিচ্ছি না এখানে, এমন অনেক লেখক আছেন যারা রামায়ণ মহাভারতকে আবার একটা অন্য দৃষ্টিতে দেখে অন্য রকমভাবে লিখছেন। আপনি যে কথা বলছিলেন, বাংলায় মানে প্রচুর রামায়ণ, প্রচুর মহাভারত রয়েছে, সত্যি সত্যি। আমরা আসবো মানসবাবু, করবো বা রাম কেন রাষ্ট্রপুরুষ, এর উত্তর আমি আসবো, এটা নিয়ে আসবো আপনার কাছে, কিন্তু তার আগে বেশ কিছু ছবি মধুকল্পিতার কাছে আছে। আমরা একবার কাশীপুরের দিকে নজর রাখবো। কাশীপুরেও কিন্তু এই মুহূর্তে মহা সমারোহে আজকের দিনটা উদযাপন করা হচ্ছে। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সন্তু রয়েছেন। সন্তু, সকাল সকাল কি ছবি ধরা পড়ছে কাশীপুরে? দেখো মধুকল্পিতা, এখানকার মানুষজন বলছেন বাংলার রাম বাঙালির নাম, এবং এই মুহূর্তে রাম রাম বলছেন তারা। এই মুহূর্তে ছবিটা আমি দেখানোর চেষ্টা করি, প্রস্তুতি প্রায় শেষ। যারা উদ্যোক্তা রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। দাদা, কি বলবেন? আজকের দিনে রাম নবমী, আপনারা প্রস্তুতি নিয়ে নিয়েছেন, গেরুয়া ধ্বজ নিয়ে বেরোনোর চেষ্টা করছেন, পুলিশ প্রহরা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু অনেকেই বলেন বাংলারই রাম নয়, রাম নাকি বহিরাগত। দাদা, সকলকে আমার রামনবমীর শুভেচ্ছা, এবং আপনাদের টিমকেও আমার রামনবমীর শুভেচ্ছা। সকল শুভানুধ্যায়ীদের আমার প্রণাম। এবং আমি সব থেকে আপনাদেরকে বলবো, আমাদের যে ট্যাবলোগুলো সেজেছে, সেই ট্যাবলোগুলোর থিম হচ্ছে বাঙালির রাম। রাম কখনো বহিরাগত ছিল না, রাম সর্বভারতীয়। আর বাঙালি তথা বাংলা জাতি সর্বভারতীয় চেতনারই একটি অঙ্গ। এই যে বিভাজিত করা হচ্ছে বাংলা থেকে, যে এই ভারত থেকে বাংলাকে আলাদা করা হচ্ছে, এটা কিন্তু বৃহত্তর বাংলাদেশ তৈরি করার ষড়যন্ত্র। আজকের এই রামনবমীর থেকে সমাজে একটা বিষয় তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে বৃহত্তর হিন্দু ঐক্যের যে ডাক, যেটা বারবার করে বিরোধীরা দিয়ে যাচ্ছেন, সেই সুর কিন্তু আজকে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব জায়গাতেই শোনা যাচ্ছে। তবে সমাদৃতে আমরা এই আলোচনায় থাকবো, তবে সময় কি এখন একটা ছোট্ট বিরতির? একদমই তাই। আমরা আমাদের আরো প্রতিনিধিদের তোলা ছবি, সেই ছবি আপনাদের জন্য নিয়ে আসবো। অতিথিরা তো রয়েইছেন, কিন্তু ফিরছে একটা ছোট্ট বিরতির পর। রামনবমীর দিন নন্দীগ্রামে রাম মন্দিরের শিলান্যাস হবে, এমন
যেমনটা আগে ঘোষণা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং সেই মতোই আজকে রামনবমীর দিন নন্দীগ্রামে ভাড়াবেঙ্গা এলাকা থেকে সামান্য দূরে একটি মাঠে এই মুহূর্তে রামনবমীর যে প্রস্তুতি এবং রামনবমী মন্দিরে রামের মন্দিরের যে শিলান্যাস, সেই শিলান্যাস পর্ব শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। সকাল 10টার সময় ভাঙাবেড়া থেকে বাইকের মাধ্যমে মিছিল হবে এবং সেই মিছিল করে সরাসরি এই চত্বরে এসে পৌঁছাবেন বিরোধী দলনেতা এবং তারপরই এখানে যে রাম মন্দির তার শিলান্যাস করবেন। আপাতত ছবি দেখতে পাচ্ছি যে যজ্ঞকুণ্ড প্রস্তুত করা হচ্ছে, গাব্যঘৃত প্রস্তুত রয়েছে, বিভিন্ন ঘট পুজোর সামগ্রী রেডি হচ্ছে এবং তার পাশাপাশি যারা পুরোহিতরা রয়েছেন, যারা পুজো করবেন, তারা এই মুহূর্তে রঙ্গোলি করছেন। অন্যদিকে দিকে দিকে কেবলমাত্র গেরুয়া ধ্বজ, রামের ধ্বজ এবং তার পাশাপাশি একসঙ্গে সে ভজন সঙ্গীত চলছে। এর পাশাপাশি একটি মঞ্চ তৈরি করা হয়েছে, যে মঞ্চের মাধ্যমে বা মঞ্চে উঠে এই মন্দির সংক্রান্ত বিভিন্ন ঘোষণা, তার পাশাপাশি আগামী রামনবমীকে কেন্দ্র করে যে সমস্ত কয়েকদিন ধরে কর্মসূচি হবে সেই সমস্ত ঘোষণা করবেন শুভেন্দু অধিকারী। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে ভিক্টর রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, নন্দীগ্রাম। রামকথার মহানবমী যেটা বলে আমরা শুরু করেছিলাম এবং সেই রামকথা আমরা গত আধ ঘন্টা ধরে শুনলাম। এবার ছবি দেখার পালা। গোটা রাজ্য জুড়ে আজ রামনবমীর উৎসবের উদযাপন এবং বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে ভীষণ সুন্দর ছবি উঠে আসছে। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, শিউরের ছবি দেখতে পাচ্ছেন বীরভূমের শিউরের ছবি। শঙ্খ নিনাদে উদযাপন হচ্ছে রামনবমীর। মনোরঞ্জন রয়েছে, সরাসরি চলে যাওয়া মনোরঞ্জনের কাছে। মনোরঞ্জন, একেবারে জমজমাট পরিবেশ তো আমরা যা দেখতে পাচ্ছি। একদমই তুমি ঠিক বলছো। আজ পুরুষোত্তম মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের জন্মদিন, রামনবমী। দেখো ইতিমধ্যেই কিন্তু সাধু সন্ত সমাজ তারা প্রস্তুত, শোভাযাত্রায় অংশ নেবেন তারাও প্রস্তুত। শঙ্খ নিনাদ হচ্ছে, ডমরু বাজানো হচ্ছে এবং সেই দেখো সেই ট্র্যাডিশনাল দেখো সাধু সন্তরা তারা ত্রিশূল নিয়ে এসেছেন, ডমরু বাজাচ্ছেন, চিন্তা রয়েছে, অর্থাৎ সেই ট্র্যাডিশনাল পোশাক, শিবের বেশ ধরে দেখো সেখানে তাণ্ডব নৃত্য আমাদের যা আছে সেই সমস্ত কিছু। অন্যদিকে 36 অক্ষর আর 16 অক্ষর 32 নাম, অর্থাৎ হরে কৃষ্ণ হরে নাম, তার যে ট্র্যাডিশনাল খোল করতাল, সেই খোল করতাল সব মিলিয়ে প্রস্তুতি তুঙ্গে। কথা বলবো একটু মহারাজজির সাথে। মহারাজজির মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের জন্মদিন রামনবমী, হ্যাঁ, কিভাবে প্রস্তুত, আপনারা কতটা প্রস্তুত? আমরা 100 মাঝে প্রস্তুত আছি, সব দিক দিয়ে প্রস্তুত আছি। আজকে পুরুষোত্তম রামচন্দ্রের শোভাযাত্রা হবে এবং আমাদের আজকে এই বাংলার সমস্ত সাধু সন্ন্যাসের মঠ মিশন ছোটখাটো আমাদের প্রতি অপমান চলছে। আমাদের বিগত দিনে আমরা চিন্ময় প্রভুর যেভাবে অতর্কিতভাবে আক্রমণ হয়েছে, তার ওনারা আমাদের জটা, আমাদের ত্রিশূল, আমাদের কুমণ্ডল, আমাদের ডুমরু, আমাদের অসংখ্য অলঙ্কার, তাই আজকে আমাদের সমস্ত আখড়ার সাধু মহারাজরা নিয়ে আজকে আমরা বীরভূমে আজকে রামচন্দ্রের পুরুষোত্তমে শোভাযাত্রায় এবং পুজো এবং যজ্ঞ চলছে। দেখতে পাচ্ছি আরও একজন সন্ন্যাসী তিনি রয়েছেন, তার হাতে ত্রিশূল এবং শঙ্খ। আজকের দিন কি বলবেন, আপনারা কতটা প্রস্তুত? আমরা পুরোপুরি প্রস্তুত। যারা আজকে অত্যাচার করছে তাদের এবার হটতে হবে, তাদের আমরা হাঁটাবো। আমাদের প্রতিজ্ঞাবদ্ধ সমস্ত সাধু সন্ন্যাসীরা আজকে এই যে সমাদর, এই যে সমারোহ, এই যে রাস্তায় আজকে তারা শোভাযাত্রা করে যাচ্ছেন, এর একটাই কিন্তু উদ্দেশ্য, যারা সাধু সন্ত হিন্দু সনাতন হিন্দু ধর্মের অপমান করছে তাদেরকে এবার পিছু হটতে হবে। আর তাদের থাকার কোনো জায়গা নেই, তাদের আমরা থাকতে দেব না। দেখো সাধু সন্তরাও কিন্তু বলছেন যে কোনোভাবেই সাধু সন্তদের অপমান তারা মানবেন না। অর্থাৎ আজ মর্যাদা পুরুষোত্তমের যে জন্মদিন, আমাদের যে পুরুষ প্রাণ পুরুষ সেই রামচন্দ্রের জন্মদিনে স্বাভাবিকভাবে তারাও প্রস্তুত। শোভাযাত্রায় কেউ শঙ্খ নিনাদ করছেন, কেউ হরিনাম করছেন। অর্থাৎ আমরা জানি যে দেখো, এবং সেই দৃশ্যই কিন্তু বারবার দেখো সেখানে কিন্তু খোল করতাল বাজছে, শঙ্খ নিনাদ, হাতে ত্রিশূল নিয়ে, কমণ্ডল হাতে, অর্থাৎ প্রত্যেকে কিন্তু প্রস্তুত হয়ে রয়েছেন। কোথাও যেন আজ সাধু সন্তরাও তাদের আখড়া ছেড়ে রাজপথে যাবেন কিছুক্ষণ পরে এবং শোভাযাত্রায় অংশ নেবেন। রাজনীতির কলকচকচানি থাকবে, কিন্তু সেই রাজনীতির মাঝেও কিন্তু হিন্দু
সনাতন ধর্ম, সেই সনাতন ধর্মের যারা রক্ষাকর্তা তাদের দেখো তারা প্রস্তুত হয়ে গেছেন, কোথাও কোনো খামতি নেই। রাম নবমীতে আজ রামের জন্মদিনে তারা শোভাযাত্রায় বের হতে প্রস্তুত এবং প্রত্যেকটা মুহূর্ত কিন্তু তারা যে বিশেষ অক্সিজেন কার্যত পেয়ে গেছেন। একেবারে শিউরি জুড়ে মহা সমারোহে পালিত হচ্ছে রাম নবমী। সকাল থেকেই সাধু সন্তরা তারা কিন্তু ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে সমাদৃতা। আমরা তো এই ছবিগুলো তুলে ধরবো, শহর কলকাতা, রাজ্যের বিভিন্ন প্রান্ত, দেশের ছবি, সব জায়গার ছবি তুলে ধরবো। তবে এই রাম নবমী উপলক্ষে ইতিমধ্যে কিন্তু খড়গপুরে পৌঁছে গিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং রাম নবমীর দিন সকাল সকাল রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে ঠিক কি জানালেন তিনি, দেখাই আপনাদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবু, রামনবমী নিঃসন্দেহে যারা সনাতনীরা, যারা হিন্দুরা, তারা রাস্তায় বেরোচ্ছেন। আমরা গোটা রাজ্য জুড়ে এই ছবিটা দেখছি। অনেকে বলছেন এবার সনাতনীরা আরও বেশি একত্রিত হচ্ছেন, পাল্টা প্রতিরোধের সময় এসছে। দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে মন্দিরে মূর্তি ভাঙা হচ্ছে, মূর্তির গয়না চুরি হচ্ছে, দুর্গা পূজা, কালী পূজাতে প্যান্ডেল জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কালকেও বাসন্তী পুজোর মূর্তি ভাঙা হয়েছে। এই দেখে আজকে হিন্দুরা মনে করছে যেখানে যে সরকার আছে তারা দুষ্কৃতকারীদেরকেই সাহায্য করছে, উৎসাহিত করছে, কারণ কেউ ধরা পড়ে না, কোনো কেস হয় না, এফআইআর না হয় না। তো সেই জন্য আজকে হিন্দু সমাজ ঠিক করেছে যে আমাদের ধর্ম সংস্কৃতি বাঁচাতে এবং মহিলাদের সম্মান বাঁচাতে আমাদের রাস্তায় নামতে হবে। এই জন্য প্রত্যেক বছর ডবল আর সংখ্যা বাড়ছে, শোভাযাত্রা বাড়ছে। এটা ঠিক যে পুলিশের উপরে চাপ আছে, চাপ নেবেন না, ছেড়ে দিন আমাদের উপরে, চাপ আমাদের নিতে দিন। আজ খবর বেরিয়েছে নাকি বাঁশ বিক্রি হচ্ছে ডবল। এ বাঁশ কে কাকে দিচ্ছে এত বোঝাই যাচ্ছে না। তো এটাই বোঝা যাচ্ছে বাঁশের ডিমান্ড বেড়েছে, তার মানে হিন্দুরা জেগেছে। একটা সময় এমন পরিস্থিতি তৈরি হলো যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে বলে দেওয়া হলো নতুন করে আর কোনো রামনবমীর মিছিলের অনুমতিই দেওয়া হবে না, কারণ এত বেশি সংখ্যায় অনুমতি চাওয়া হচ্ছিল। আবার অনেক জায়গায় এটাও তো হয়েছে অনুমতি চাইতে গিয়ে অনুমতি পাওয়া যায়নি। না, অনুমতি নিতে যাচ্ছে কেন লোকেরা? বাড়িতে বিয়ে ব্যবস্থা করলেও পুলিশের অনুমতি নিতে হবে নাকি? আমার বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করবো, আমি এলাকায় মন্দির তৈরি করব, আমার পুজো পাঠ হবে, তার জন্য অনুমতি নেওয়ার কি আছে? পুলিশকে জানিয়ে দিতে হবে যে ভাই আমাদের এখানে 2000 লোক আসবে, শোভাযাত্রা হবে বা খাওয়া দাওয়া হবে, বিশৃঙ্খলা না হয় ওরা দেখবে। এর বেশি কিছু চাওয়ার দরকার নেই। এই পুলিশের অনুমতি চাওয়ার যে প্রবণতা হিন্দু সমাজের, এটা হচ্ছে দুর্বলতার প্রতীক। পুলিশের কাজ করতে দিন, আমরা আমাদের কাজ করছি। এই যে টিএমসির নেতারা পাড়ায় ইফতার করেন, কার অনুমতি কে নেয়? ওখানেই অনুমতি না লাগে, তার রামনবমীতে অনুমতি কেন লাগবে? সেজন্য প্রত্যেকটি হিন্দুর প্রত্যেকটি গ্রামের রামনবমী উৎসব করার অধিকার আছে, করুন, পুলিশকে তার কাজ করতে দিন, না হলে আমরা আমাদের কাজ করব। একটা বিতর্ক বারবার তৈরি হয় রামনবমীর দিন অস্ত্র নিয়ে শোভাযাত্রা বের করার ক্ষেত্রে। পুলিশের তরফ থেকে বলা হয়, এমনকি চাইল্ড রাইটস কমিশন রাজ্যের, তারাও বলেছে জোর করে যেন কোনো শিশুকে হাতে অস্ত্র দিয়ে বের না করা হয় সেটা নিশ্চিত করতে হবে। শুনুন, নিশ্চয়ই বাচ্চারা অস্ত্র নিয়ে বেরোবে না, কিন্তু যেখানে এই মন্দির ভাঙা হচ্ছে, রাম মূর্তিও ভাঙা হবে, বাধা দেওয়া হচ্ছে, তো যদি উৎসব করতে হিন্দুকে, তাহলে কি বাড়ির মধ্যে ঢুকে থাকতে হবে? কোনো উৎসব আনন্দ করা চলবে না, পুলিশ আটকাবে, দুষ্কৃতকারীরা ভাঙবে, মারবে, প্যান্ডেল জ্বালিয়ে দেবে। তো হিন্দুকে তো তার ধর্ম আচরণ করার অধিকার নিতে হবে। তো তার জন্য সে যদি হাতে অস্ত্র ধরে নেয়, এটাই সরকারের বিফলতা। পুলিশের উপরে যে মানুষের বিশ্বাস চলে যাচ্ছে, তার কারণ লোকে নিজেকে আর নিজের ধর্মকে রক্ষা করার জন্য হাতিয়ার তুলে নিচ্ছে। কালকে দেখলাম অনেক জায়গায় ভগবান রামের মূর্তিকে নিয়ে আসা হয়েছে প্যান্ডেলে, তো হাতিয়ার দিয়ে আর তাকে রক্ষা করে নিয়ে আসা হয়। মানে হাতে অস্ত্র নিয়ে ভগবান রাম হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছেন, তিনি তার মোদক নিয়ে, লাড্ডু নিয়ে দাঁড়িয়ে নেই। তো রামের ভক্তরা যদি হাতে হাতিয়ার না নেয়, তো রামকে অসম্মান করা হবে। যে আহম্মক এটা বলে, তার বুদ্ধিটা ঠিক করা উচিত। একদমই। হিন্দু শাস্ত্র বাঁচানোর জন্য শস্ত্রের বিধান রয়েছে হিন্দু ধর্মের শাস্ত্রতেই। আর শ্রীরামচন্দ্রের হাতে তীর ধনুক ছিল, হাতে মোদক নেই। যদি কেউ মনে করেন শ্রীরামচন্দ্রের অনুগামীরা হাতে মোদক নেবেন, তাহলে সেটা ভুল করছেন, সেটা মূর্খামি। এমনটাই অভিমত বিজেপি নেতা দিলীপ ঘোষের। ভিডিও দেবব্রত বসুর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, খড়গপুর।
গোটা বাংলায় আজ রামনবমীর ছবি উঠে আসছে। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার বেলগাছিয়া। এই মুহূর্তে প্রস্তুতি শেষ, মিছিল শুরু হচ্ছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। শোভাযাত্রা শুরু হয়ে গিয়েছে। রাম প্রভু জয় শ্রীরামের ছবি নিয়ে এই মুহূর্তে তারা মিছিল শুরু করছেন। এই মুহূর্তে আমি কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন। দিদি, এই মিছিল এইখান থেকে শুরু হয়ে কত দূর যাবে? আমাদের মিছিল পাইকপাড়া আশুতোষ বাজার হয়ে আমাদের পুরো 4 নম্বর ওয়ার্ড কভার করে 50 ফুট হয়ে একদম রায়পাড়া থেকে ফোয়ারার পর সেন্টার মিছিল করছেন, শোভাযাত্রা করছেন, জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন, কিন্তু অনেকেই বলেন রাম নাকি বাংলারই নয়। কথা আর কি বলবো, বাংলার নয়, বাংলার রাম বাঙালির নাম, বাংলার নাম। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। মিরাজ আলী সেই ছবি দেখাচ্ছে। গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। এই ছবিগুলো নিয়ে আমরা তুলে ধরবো দিনভর। এই ছবিগুলো নিয়ে ফিরে আসবো এবং এই মুহূর্তে মিছিল শুরু হচ্ছে বেলগাছিয়া। সেই ছবি উঠে আসছে। ভিডিও জার্নালিস্ট মিরাজ আলী সেই ছবি তুলে ধরছে। বাইক নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন। যে কোনো সময় মিছিল শুরু হবে এবং এই মিছিলের ছবি আমরা তুলে ধরবো সরাসরি। ভিডিও জার্নালিস্ট মিরাজ আলীর সঙ্গে সন্তু পান, রিপাবলিক বাংলা। এবার নজর রাখবো আমাদের বিশেষ সেগমেন্ট হাওয়া কেমনে। রামনবমীর সকালে খড়গপুরের হাওয়া কেমন, চলুন দেখা যাক ভাস্করের সঙ্গে। রামনবমীতে খড়গপুরের হাওয়া কেমন? অনেকে বলছেন হাওয়া খুবই গরম। শুধু খড়গপুর নয়, গোটা রাজ্যের হাওয়া গরম, কারণ সনাতনীরা, হিন্দুরা তারা জেগে উঠেছে। আর এই খড়গপুরে এই মুহূর্তে যেখানে আমি রয়েছি, সেখানে হাওয়া সারা বছরই কম বেশি গরম থাকে, কখনো এখানে একটু বেশি গরমও হয়ে যায়। আর রামনবমীর আগে যেভাবে গোটা রাজ্যের পাশাপাশি খড়গপুর সেজে উঠেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই এটা নিঃসন্দেহে একটা অন্যরকম হাওয়া, যে হাওয়া 2026-এর বিধানসভা নির্বাচনের আগে খুব বড় কিছু হাওয়া গরমের, হাওয়া বদলের ইঙ্গিত দিচ্ছে। এবং এই মুহূর্তে হাওয়া কেমনে হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছেন। দিলীপবাবু, খড়গপুরের হাওয়া কেমন? অনেকে তো বলছেন হাওয়া এতটাই গরম যে হাওয়া বদলের সম্ভাবনাও দেখতে পাচ্ছেন 2026-এ। দাদা, খড়গপুরে হাওয়া লোককে গরম লাগে, আমরা দেখুন ঠান্ডা ঠান্ডা কুল সুন্দর ঠান্ডা হাওয়া হয়েছে সকালবেলায়। এখানকার লোক একদম শান্তিপূর্ণ, শান্তিতে থাকে। কিছু লোক গড়বড় করার চেষ্টা করে, তখন ওটা হাওয়া গরম হয়। একদম ঠান্ডা, দেখবেন আপনি শান্তিতে 15টা আখড়া বেরোবে বিকাল 4:30 5টা থেকে রাত 11টা পর্যন্ত। পুরো সমস্ত রাস্তায় রামনবমী শোভাযাত্রা আর গেরুয়া থাকবে। মানে এই হাওয়া এমনভাবেই গরম হচ্ছে গোটা রাজ্যে, শুধু খড়গপুর কেন, গোটা রাজ্যেই যেভাবে গেরুয়া ধ্বজ কার্যত দখল নিয়েছে বলছেন অনেকে বলছেন 2026-এর বিধানসভা নির্বাচনে হাওয়া বদলেরও একটা সম্ভাবনা দেখতে পাচ্ছেন। সত্যি তাই? আসলে তাই। যারা ভয় পাচ্ছে, এই যে দুর্নীতি, লুটপাট করছে, হিংসা করছে, ভয় দেখায়, তারা হাওয়া বদলের হাওয়া হিসেবে ওটাকে দেখছে। দেখা স্বাভাবিক। যারা স্বৈরাচারী ক্ষমতায় থাকে সবসময় তারা পরিবর্তনের ভয় করে, কে বোধহয় ক্ষমতা নিয়ে নিল। আর এটা হবেই, কারো হাতে নেই, ভগবান রামের ইচ্ছাই সব হচ্ছে, বাকিটাও রামের ইচ্ছাই হবে। যারা রামের বিরুদ্ধে যাচ্ছে, আপনি জানেন পৌরাণিক যুগ থেকে ঐতিহাসিক যুগ পর্যন্ত রামের বিরুদ্ধে গেলে, ধর্মের বিরুদ্ধে গেলে তার পরিণাম কি হয়। এখনও রাজনীতিতে তাই হচ্ছে, সারা ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে। তো সেই জন্য যারা যাচ্ছেন তারা রামের স্মরণে আসুন, রামের বিরুদ্ধে যেন না যায়। এই রাজ্যের একটা ছবির তো পরিবর্তন অন্তত হচ্ছে না বলেই সবাই বলছেন। এই যে মালদার মোথাবাড়ি বা এখানকার ইন্দা, বিভিন্ন জায়গায় হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, সাধু সন্ন্যাসীদের জটা পর্যন্ত কেটে দেওয়া হচ্ছে। এই ছবি তো পরিবর্তন হচ্ছে না। যেটা আপনারা সবাই নক করছেন যে হাজার হাজার জায়গায় শোভাযাত্রা, রাস্তা গেরুয়া হয়ে যাচ্ছে, বড় বড় ঝান্ডা নিয়ে শোভাযাত্রা বেরোচ্ছে, এত লোক সামিল হচ্ছে, কেন হচ্ছে? এই যে ঘটনাগুলো ঘটছে তার প্রতিক্রিয়া। এই ঘটনা আগেও ঘটতো, তার কোনো প্রতিকার ছিল না, কেউ ছিল না বলার যে আসো আমরা। যেদিন থেকে রামনবমীর শোভাযাত্রা শক্তি প্রদর্শন বেড়েছে, হিন্দুরা এটাকে একটা পরিবর্তনের মাধ্যম করেছে, প্রতিকারের মাধ্যম হিসেবে এসছে। তাই প্রতিনিয়ত বাড়ছে, কেউ বলেনি করো, লোক স্বতঃস্ফূর্তভাবে করছে। কারণ আজকে যারা হিন্দু সমাজ, হিন্দু শক্তি ধর্ম এখানে বিপন্ন, তারা এটাকে সমাধানের রাস্তা হিসাবে রামনবমী শোভাযাত্রাকে নিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আবারও হিন্দুরা যদি আক্রান্ত হয়, যদি প্রাণঘাতী হামলা হয়, আপনার ওপরেও হামলা হয়েছে একাধিকবার, সেক্ষেত্রে দাঁড়িয়ে পাল্টা প্রতিরোধের রাস্তা কি? দেখুন, এ তো আমাদের দেশের পৌরাণিক কাল থেকে দেখে আসছি, অধর্মের বিরুদ্ধে ধর্মের যুদ্ধ, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, এ তো চলবেই। তাই যারা করতে যাবে তারা আক্রান্ত হবেই। রাজনৈতিকভাবে আমরা লড়াই করছি, 250 জনকে হত্যা করা হয়েছে, রাজনৈতিক হত্যা হয়েছে। সামাজিকভাবে হচ্ছে,
এখন পুরো সমাজ এই লড়াইতে সামিল হয়ে গেছে। এটা একটা ফেজ চলবেই, সংঘর্ষ, লড়াই, বলিদান, তারপরেই সমাধান হবে। সে ধর্ম প্রতিষ্ঠা বলুন, ন্যায় প্রতিষ্ঠা বলুন, সেই রাস্তায় আমরা এগোচ্ছি। আর ভারতবর্ষের লড়াইটা, শেষ লড়াই পশ্চিমবাংলায় হবে। শেষ লড়াই পশ্চিমবঙ্গে, অনেকে বলছেন 26টাই শেষ। মানে আপনাদের দলেরই অনেকে এটাও বলেছেন যে এই রামনবমীটা পালন করুন, সামনে হনুমান জয়ন্তী রয়েছে, কারণ 26-এর আগে হিন্দুত্বের অস্তিত্ব রক্ষার লড়াই এটা। দেখুন, ভারতবর্ষের ইতিহাস এমন, এখানে কেবল রাজনৈতিক লড়াই হয় না, আমরা কেবল রাজনীতি নিয়ে ভাবি না। এখানে সার্বিকভাবে দেখতে পাচ্ছি মানে ধ্বজে ঢাকা পুরো সমাজ, এখানকার চিন্তা ভাবনা সামাজিকভাবে করে, ধার্মিকভাবে করে, তারপরে এখানে ধার্মিকভাবে পরিবর্তন আসে। স্বাধীনতার আমলেও গণেশ পুজো ইত্যাদি ভারত মাতা পূজন করে সমাজকে জাগানো হয়েছে। ধর্মের নামে ভারত জাগবে। বিবেকানন্দ বলেছেন, যতদিন এ দেশ থাকবে মা কালী পাঁঠা খাবে আর এখানে বাবা ডুমরু বাজাবে। তো এটা হবেই, আর সেইটা না বুঝতে পারলে বিফল হবে। তাই হয়েছে, বড় আন্দোলনে লাভ কিছু পাওয়া যায়নি। আবার মমতা বন্দ্যোপাধ্যায়রা তো বলেন এই মানে দুষ্ট ধর্ম, ভেজাল ধর্ম, ভেজাল সনাতন। এই যে প্রাচীন সনাতন সংস্কৃতি এখানকার, এই বিশাল প্রমাণ, এই বিশাল সমুদ্রের মধ্যে মমতা ব্যানার্জির মতো লোকেরা একটা বুদবুদের মতো এই এলো, কিছুক্ষণ থাকলেও ফুটে গেল, কত লোক চলে গেল, কত চলে যাবে, কিন্তু ওটা নিয়ে চিন্তা নেই। রাজনীতি তো জামা পাল্টানোর মতো। আমি কালকে একটা হলুদ জামা পরেছিলাম, এখন একটা কালো জামা পরে এসেছি। সমাজ প্রয়োজন হবে যখন এই জামা পাল্টে ফেলবে। যত চিৎকার চেঁচামেচি, এইসব চালাকি কিছু টিকবে না এই ভারতবর্ষে। এটা রামের দেশ, কৃষ্ণের দেশ, এখানে হবেই। তো তারা একটু আস্ফোরণ করে, কংস কোথায়, দুর্যোধন কোথায়, কোথাকার কে। এখন তো এই যে চলছে সরকার, কি চলছে, কারা চালাচ্ছে, কোথা থেকে আসছে, কাहीं का ईंट कहीं के रोड़ा আর ভানুমতি না কোনো বা জোড়া, এই চলছে। যেমন জুড়েছে সেরকম ভেঙে যাবে। এবং অবশ্যই দিলীপ ঘোষ, প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি, তিনি বলছেন হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে 2026-এ। আরও সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবো। আমি বলছি, আপনাদেরও কি তাই মনে হচ্ছে? মানে হাওয়া বদলের একটা কি ইঙ্গিত পাচ্ছেন? হাওয়া এতটাই গরম? সমাজ পরিবর্তনশীল, সমাজে যেভাবে অবক্ষয় নেমে এসছে তাতে পরিবর্তন তো মানে অবশ্যম্ভাবী। এই পরিবর্তন মানুষ, জনগণই করবে এবং আগামী দিনে তার আপনারা দেখতে পাবেন কীভাবে পরিবর্তন হচ্ছে। কেউ কেউ বলছেন তো গোটা রাজ্যে তাপপ্রবাহ এখন থেকেই নাকি চলছে। মানে এই রামনবমী, তারপর হনুমান জয়ন্তী, তার আগে হিন্দুরা যেভাবে জেগে উঠেছেন, কার্যত তাপপ্রবাহ চলছে গোটা রাজ্যে। তাপপ্রবাহ তো হবেই, কারণ রাজ্য যেভাবে শোষণ চলছে, এই টিএমসি সরকার যতদিন না যাচ্ছে ততদিন শীতল আবহাওয়া সেরকমভাবে আসবে না। এবারে দেখুন অনেক তাড়াতাড়ি গরম পড়েছে। গরম পড়ারও কারণ আছে, কারণ হচ্ছে যে যেভাবে আমাদের শিক্ষকদেরকে দুর্নীতিগ্রস্ত হতে হয়েছে, সেই যোগ্য শিক্ষকের চাকরি গেছে। তো এই যে চাকরি গেছে তাদের মাসুলটা দিবে কে? এরা তো শুধু লুটেরা সরকার চালাচ্ছে। যে যত লুটেরা সে তত বড় নেতা। বলছেন গাছ কেটে নেওয়া হচ্ছে, জঙ্গল উড়ে যাচ্ছে, বন্য প্রাণীরা তারা আজকে বেরিয়ে বিপর্যস্ত। এই সরকার যেভাবে মানে শুধু সমাজের ক্ষতি নয়, পারিপার্শ্বিক পরিবেশের ক্ষতি করছে, তাতে মানুষের পরিবর্তন করবেই। সেখান থেকেই মানুষের মাথা গরম, আর তার থেকেই হাওয়া গরম বলছে। একদম অবশ্যই। এবং শুধু তাই নয়, বন্য পশুরা পর্যন্ত মাথা গরম হয়ে তারা বাইরে রাস্তায়। টিএমসির লোকেদের পেট গরমও হয়ে গেছে, ডাব খান। আবার এই ডাব কাটার জন্যই তো আপনি দা কিনতে গিয়েছিলেন কাটোয়াতে, সেটা নিয়ে বিতর্ক। হ্যাঁ, বিতর্ক করার জন্য দিলীপ ঘোষ একমাত্র আছে। আমি খাচ্ছি কিনা, ঘুমুচ্ছি কিনা, কোথায় যাচ্ছি, এই সমস্ত নিয়ে বিতর্ক করার লোক আছে। আমি কোথায় থাকছি, যারা পুরো খড়গপুর কবজা করে নিয়ে লুট করে ব্যবসা করছে, তারা দিলীপ ঘোষ রেলে বাংলায় আছে। বিতর্ক করার জন্য কিছু চাই তো। খড়গপুরে কান পাতলে তো এরকমও শোনা যাচ্ছে, আর অনেকেই বাংলায় থাকে। এখানে লাইন দিয়ে দেখুন, এএসপি, ডিএসপি, এসপি, রাজ্য সরকারের কর্মচারী, তারা বড় বড় বাংলো নিয়ে আছেন। কেউ বলছে নাকি লিজ নিয়েছে, কিন্তু একটা পয়সা সরকার দেয় না বছরের পর বছর। লক্ষ লক্ষ টাকা ভাড়া বাকি আছে। কে অধিকার দিয়েছে? আরে ভিখারি সরকার, নিজের কর্মচারীদের রাখার ব্যবস্থা করতে পারে না, অন্যের ঘাটে বসে খাচ্ছ। তার চামচারা দিলীপ ঘোষ দিয়ে আঙুল তুলছে। তারপরে এই হাওয়া গরম করার এই প্রবণতাটা কেন? হাওয়া ওরা গরম করতে পারবে না, গরম তো আমরা করবো। আমরা গরমও করি, আমরা ঠান্ডাও করি, ওরা খালি ছ্যাঁকাটা খায়। এবং অবশ্যই দিলীপ ঘোষ তার নিজস্ব যে স্টাইল, সেই স্টাইলেই অনেকটা বাংলার রাজনৈতিক পরিস্থিতিরা বুঝিয়ে দিলেন। গরম তারা করবেন, গরম হিন্দুরা করবে, ছ্যাঁকা খেতে হবে জিহাদিদের, ছ্যাঁকা খেতে হবে যারা সনাতন ধর্মকে গন্দা ধর্ম বলেন, যারা সনাতন ধর্মকে অপমান করেন তাদেরকে। আর গোটা খড়গপুরের মানুষ তারাও বলছেন এবার হাওয়াটা অনেকটা বেশি গরম, কারণ
অনেক যোগ্য চাকরি প্রার্থীর চাকরি চলে গিয়েছে, তার পাশাপাশি হিন্দুরা আক্রান্ত হচ্ছে। আর সব মিলিয়ে রামনবমীর দিন শ্রী রামচন্দ্রের পূজা অর্চনা যেখানে শুরু হয়ে গিয়েছে, সেই জায়গায় হাওয়া গোটা রাজ্যেই বেশ অনেকটা গরম। আজকের হাওয়া কেমন এত অবধি দেখতে দেখুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।